এখানে ১ নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি a সমান 1 2 3 4 উপাদান সংখ্যা দেওয়া আছে। তাহলে এ সেটের উপাদান দেওয়া আছে স্যার 4টা। ওকে, এ সেটের প্রকৃত উপসেট বের করতে বলছে। ওকে, সো আমরা সবাই জানি স্যার প্রকৃত উপসেট বের করার সূত্র কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে প্রকৃত উপসেট বের করার সূত্র। n মানে কি উপাদান সংখ্যা, n হচ্ছে স্যার উপাদান সংখ্যা, এটা মাথায় রাখবেন। n হচ্ছে উপাদান সংখ্যা। ওকে, উপাদান আর কি। আচ্ছা, এখানে কয়টা উপাদান আছে স্যার? আমাদের এ সেটের উপাদান আছে কয়টা? 4টা। এ সেটের উপাদান কিন্তু 4টা দেওয়া আছে। তাহলে n এর মান হচ্ছে 4 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? 16 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত স্যার? 15। তাহলে এটা আমরা বুঝতে পারলাম স্যার প্রকৃত উপসেট হবে 15টা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 4টা আছে বিধায় এ সেটের প্রকৃত উপসেট হয়েছে কয়টা? 15টা। কিন্তু যদি প্রকৃত উপসেট না বলে যদি শুধু উপসেটের কথা বলতো, তো মাথায় রাখবেন স্যার উপসেটের একটা সূত্র আছে। উপসেটের সূত্র আছে। উপসেটের সূত্র হচ্ছে স্যার 2 টু দি পাওয়ার n অনলি, জাস্ট 1টা মাইনাস হবে না। তাহলে n এর মান তো 4 আপনারা জানেন। তাহলে এগুলো হচ্ছে কত স্যার? 16। সবসময় মাথায় রাখবেন উপসেট যতটা হবে প্রকৃত উপসেট তার থেকে 1 কম হবে। ওকে, উপসেট যতটা হবে প্রকৃত উপসেট তার থেকে 1 কম হবে। খুবই ইন্টারেস্টিং এই কোশ্চেনটা স্যার। এই কোশ্চেনটা বারবার পরীক্ষাতে আসে, এবারও অনেকগুলো টেস্ট পরীক্ষাতে আসছে, তোমাদের এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্যার। এখানে বলতেছে চা ও চিনির অনুপাত হচ্ছে 7:3। চা ও চিনির অনুপাত হচ্ছে 7:3। বলছি মিশ্রণে, মাথায় রাখবেন মিশ্রণ। মিশ্রণ মানে কি? চা আর চিনি মিক্স করে ফেলছে। চা আর চিনি কি করে ফেলছে? মিক্স করে ফেলছে। তাহলে মিশ্রণে চায়ের পরিমাণ কত? তাহলে মিশ্রণ মানে কি? মিশ্রণ মানে হচ্ছে মিক্স করে ফেলছে, তার মানে 7 প্লাস 3 ইকুয়াল হচ্ছে কত স্যার? 10। মিশ্রণ বলছে। ওকে, মিশ্রণে চায়ের পরিমাণ কত? তাহলে মিশ্রণ হচ্ছে কত স্যার? এটা। তাহলে মিশ্রণে চায়ের পরিমাণ হবে কতটুকু স্যার? খেয়াল করেন। তাহলে মিশ্রণে চায়ের পরিমাণ হবে, খেয়াল করেন, মিশ্রণ হচ্ছে 10 আর চায়ের পরিমাণ হচ্ছে কত স্যার? 7। ওকে, আর এটা আমাদেরকে বলছে কি স্যার? শতকরা বের করতে। শতকরা না, শতকরা মানে হচ্ছে স্যার 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে পার্সেন্টেজ হবে। তাহলে আমরা যদি খেয়াল করি স্যার, এখানে কাটাকাটি চাই। 10 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে কত হয় স্যার? 10 হয়। ওকে, তাহলে 7 10 কত হয়? 70। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 70%। ওকে, তাহলে আমাদের আনসারটা হবে 70। আমি আবার বুঝিয়ে দিচ্ছি স্যার। চা ও চিনির অনুপাত হচ্ছে 7:3। চায়ের অনুপাত হচ্ছে স্যার 7 আর চিনির অনুপাত হচ্ছে কত স্যার? 3। মিশ্রণের কথা আছে, মিশ্রণ। সো মিশ্রণ মানে হচ্ছে কি স্যার? দুইটার যোগফল। মানে চা আর চিনি মিক্স করে ফেলছে, তাহলে চা ও চিনি মিক্স করে ফেলা মানে হচ্ছে যোগ করে ফেলা। তাহলে যোগ করলে কত আসে? 10 আসে। ওকে, এবার বলছে মিশ্রণে চায়ের পরিমাণ। আমাদের চিনির পরিমাণ বের করতে বলে নাই, বলছে মিশ্রণে চায়ের পরিমাণ কতটুকু। তাহলে মিশ্রণ হচ্ছে কত? 10, চা কত? 7। তাহলে আমরা লিখবো স্যার এটা 7/10। ওকে, যার পরিমাণটা আমাদের বের করতে বলবে সেটা উপরে থাকবে, আর যাকে দিয়ে বের করতে বলবে সে নিচে থাকবে। তাহলে দেখেন স্যার তুলনা করছে কার সাথে? মিশ্রণের সাথে। কাকে তুলনা করছে? চাকে তুলনা করছে। সুতরাং চায়ের পরিমাণটা উপরে, যার সাথে তুলনা করছে সে নিচে থাকে। তো আমরা 10 দ্বারা, যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে এখানে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 দ্বারা 100কে যদি ভাগ করি তাহলে হয় 10, 7 10 70, 70%। আই হোপ এটা বুঝতে পারছেন। একটা দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য হচ্ছে স্যার 5 6। তাহলে বুঝতেই পারতেছি আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে কত স্যার? 5। ওকে, আর বিক্রয় মূল্য দেওয়া আছে কত স্যার? 6। বলছে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? সো এখানে একটা সূত্র আছে শতকরা লাভের, এটা সবসময় মাথায় রাখবেন। শতকরা লাভ, এটা স্যার আপনারা ক্লাস 7-এ পড়ছেন। শতকরা লাভ, শতকরা লাভ বের করতে গেলে স্যার উপরে লাভ বসে আর নিচে বসে স্যার ক্রয়, নিচে ক্রয় মূল্য বসে। ওকে, আর যেহেতু শতকরার কথা বলছে তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন স্যার শতকরা লাভটা কি স্যার? আমাদের দেখতে হবে স্যার আমাদের বিক্রয় হচ্ছে কত স্যার? 6 আর ক্রয় হচ্ছে কত স্যার? 5। তাহলে দেখেন বিক্রয় থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে স্যার। বিক্রয় হচ্ছে 6, ক্রয় মূল্য হচ্ছে 5। তাহলে দেখেন কোন একটা কিছু আপনি 5 টাকা দিয়ে কিনছেন, 6 টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে আপনার লাভ হয়েছে না? লাভ হয়েছে কত? কিভাবে বুঝবেন? সেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করলে আপনি লাভটা পাবেন। আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে কত? 5 ইন্টু কত? 100। আচ্ছা, সো এখানে যদি আমরা খেয়াল করি স্যার, এখানে হচ্ছে 5 আর উপরে থাকে স্যার 1 ইন্টু হচ্ছে কত? 100। এবার যদি কাটাকাটি করি 5 দ্বারা যদি 100কে কাটি তাহলে হচ্ছে 20, সুতরাং 20%। তাহলে আমরা বুঝতেই পারলাম স্যার এখানে শতকরা লাভ হয়েছে 20%।
আই হোপ বুঝতে পারছেন। এগুলো খুব ইজি ম্যাথ, এগুলো মাথায় রাখবেন স্যার। ওকে, এগুলো খুবই শর্টকাট করে ফেলা যায়, আপনারা তো এইভাবে চিন্তা করবেন না, আপনারা জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবে চিন্তা করছি। একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দেওয়া আছে স্যার 2, 3, 5, বুঝতে পারছেন? 3টা কোণের অনুপাত দেওয়া আছে, একটা কোণ হচ্ছে 2, একটা কোণ হচ্ছে 3, আর একটা কোণ হচ্ছে 5। বলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ? মাথায় রাখবেন ক্ষুদ্রতম কোণটির, ক্ষুদ্রতম কোণের সাথে একটা র আছে, দেখছেন? সো মাথায় রাখবেন র মানে হচ্ছে হর, র মানে হচ্ছে হর। ওকে, তাহলে ক্ষুদ্রতম কোণটি নিচে থাকবে, কারণ ক্ষুদ্রতম কোণের সাথে একটা র আছে। তাহলে ক্ষুদ্রতম কোণকে কোণের সাথে তুলনা করতে বলছে কাকে? বৃহত্তম কোণকে। তো একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম, যাকে তুলনা করা হয় সে উপরে থাকে, যার সাথে তুলনা করা হয় সে নিচে থাকে। ওকে স্যার, তাহলে এখানে খেয়াল করো তো স্যার, তুলনা করা হচ্ছে কাকে? বৃহত্তম কোণকে। বৃহত্তম কোণ হচ্ছে 5, আর ক্ষুদ্রতম কোণ কত? ক্ষুদ্রতম কোণ হচ্ছে কত স্যার? 2। এটাই আনসার। এখানে মূলত আসলে কাহিনীটা হচ্ছে কাকে তুলনা করা হচ্ছে এবং কার সাথে তুলনা করা হচ্ছে। সো মাথায় রাখবেন যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সে উপরে থাকবে, আর যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সে নিচে থাকবে। যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সে নিচে থাকবে, এটা মাথায় রাখবেন। যাকে তুলনা করা হবে সে উপরে থাকবে, যার সাথে তুলনা করা হবে সে নিচে থাকবে। তাহলে এখানে হচ্ছে বৃহত্তম কোণটি, ক্ষুদ্রতম কোণটির কত গুণ? তাহলে ক্ষুদ্রতম কোণের কত গুণ বৃহত্তম কোণটি? তাহলে বৃহত্তম কোণকে তুলনা করতে বলছে কার সাথে? ক্ষুদ্রতম কোণের সাথে তুলনা করতে বলছে। সো ক্ষুদ্রতম কোণের মানটা নিচে থাকবে আর বৃহত্তম কোণের মানটা উপরে থাকবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। দুইটা সংখ্যার অনুপাত 4:5, এতে লসাগু দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে সেটা একটু বুঝতে হবে। লসাগু দেওয়া আছে স্যার 120, হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে স্যার তুমি প্রথমে যেটা বের করবা সেটা হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা তুমি ধরে দিয়ে লিখবা। এটা স্যার তোমাদের এমসিকিউতে আসতে পারে, আবার শর্ট কোশ্চেনে আসতে পারে। তাহলে তুমি ধরে দিয়ে লিখবা প্রথম সংখ্যা হচ্ছে 4x। ওকে, আর দ্বিতীয় সংখ্যা এটা আমি একেবারে সংক্ষিপ্তের জন্য করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 5x। ওকে, আমাদের এখানে ক্লুটা কি দেওয়া আছে? আমাদের ক্লু দেওয়া আছে লসাগু। তাহলে আমরা এখন কি করব স্যার? সংখ্যা দুইটার লসাগু। আমরা এখানে সংখ্যা দুইটার লসাগু বের করব। সংখ্যা দুইটির লসাগু। সো সংখ্যা দুইটার লসাগু আমরা বের করব। তাহলে দেখেন স্যার 4x 5x এটা লসাগু হচ্ছে কত স্যার? 20x। ওকে, 4x আর 5x এর লসাগু হচ্ছে 20x। আচ্ছা, যারা লসাগু বের করতে পারো না আমি তাদেরকে বলি লসাগু হচ্ছে স্যার কমন আর আনকমন। সো প্রথমে এই দুইটার মধ্যে স্যার এই 4x আর 5x এর মধ্যে কমন কি জিনিস সেটা তুমি খুঁজে বের করবা। এখানে কমন আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, x আর x কমন। তো দেখেন x কমন নিলাম, আর দেখেন 4 আর 5 দুইটাই কিন্তু আনকমন। এই দুইটার মধ্যে কিন্তু কমন কিছু নেই, কমন 1 আছে কিন্তু দুইটা আনকমন, তাই তো? তো যদি দুইটা আনকমন থাকে তাহলে দুইটাকে গুণ করে দিতে হবে। তাহলে 4 আর 5 গুণ করে দিলে কত হয়? 20। তাহলে সুতরাং এখানে 20x হয়। আচ্ছা, এরপরে স্যার তুমি লিখবা প্রশ্নমতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন প্রশ্নমতে লিখে দিবা। প্রশ্নমতে লিখবা 20x ইকুয়াল হচ্ছে কত স্যার? 120। ওকে, কারণ লসাগু সমস্যা লসাগু, এখানে লসাগু কত পেয়েছিলাম স্যার? 20x, আর এখানেও লসাগু কত? 120। তাহলে 20x এটা হচ্ছে 120। এবার স্যার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখেন এই পাশে 20 আছে, এই পাশে 120 আছে, তাহলে কাটাকাটি যদি করি তাহলে x এর মান পাচ্ছি কত স্যার? 6। তাহলে সুতরাং আমরা x এর মান পেলাম স্যার 6 পেলাম। ওকে, এটা হচ্ছে x এর মান। আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে বৃহত্তম সংখ্যা। এই দেখেন এবার এখানে মানটা বসান, যে এখানে 4x আছে, তাহলে 4 × 6 4 6 24। আচ্ছা, এবার এখানে মানটা বসাই দেন স্যার 5 × 6, তাহলে 5 6 30, তাহলে আনসার হচ্ছে 30। এটা আনসার। আই হোপ বুঝতে পারছি। এখানে বৃহত্তম সংখ্যা দিয়েছে, তোমাদেরকে এখানে গসাগু বের করতে বলতে পারতো। ওকে স্যার, যদি গসাগু বের করতে বলতো তখন স্যার তুমি দুইটা সংখ্যার লসাগু বের করছিলে না, এবং দুইটা সংখ্যা তোমাকে গসাগু বের করতে হতো। আমি তোমাকে আলাদা করে গসাগুর ব্যাপারটা বলে দিচ্ছি। যদি তোমাকে গসাগু বের করতে বলতো, ওকে স্যার, তাহলে দেখেন গসাগু মানে কি? লসাগু মানে কি ছিল স্যার? কমন আর আনকমন ছিল। ওকে স্যার, দুইটাই কমন আনকমন দুইটাই হচ্ছে স্যার লসাগু, কিন্তু গসাগু হচ্ছে শুধু কমন। তাহলে গসাগু হবে গসাগু হচ্ছে স্যার অনলি এক্স, তাই না স্যার?
তাহলে গসাগুর মান কত হবে স্যার? 6। গসাগুর মান হবে 6, কারণ এক্স এর মান তো 6। একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 16। তাহলে প্রান্তীয় রাশি দুইটা কি স্যার? ক্রমিক সমানুপাতি মানে মনে আছে? এ বি সি, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে স্যার এই 4টা প্রান্তীয় রাশি, এখানে একটা এ আর সি, এই দুইটা হচ্ছে প্রান্তীয় রাশি। তাহলে এর মানটা আমাদের বলে দিছে 4 আর সি এর মানটা আমাদের বলে দিছে 16। এটা বলছে মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি মানে হচ্ছে বি। সো আমরা কিন্তু লজিকটা জানি। আমাদের লজিকটা কিন্তু এটা ছিল স্যার, খেয়াল করবেন। লজিকটা ছিল যে বি স্কোয়ার সমান সমান এ সি, এটা হচ্ছে সূত্র। ওকে, প্রান্তীয় রাশি দুইটার ক্রমিক সমানুপাতির সূত্র। আমরা এখন মধ্য সমানুপাতিটা বের করতেছি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ, এর মান হচ্ছে স্যার 4, আর সির মান হচ্ছে স্যার 16। ওকে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্যার 4 16 64। তাহলে দেখেন এই পাশ থেকে যদি আমরা স্কোয়ার তুলে ফেলি, ওই পাশে কি হবে? রুট হবে। তাহলে 64 এর উপর যদি আমরা রুট দিই, তাহলে বি এর মানটা আমরা পাচ্ছি কত স্যার? 8। ওকে, এটাই আমাদের মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতির মান হচ্ছে স্যার 8। আই হোপ বুঝতে পারছেন। 5% সরল মুনাফায় 400 টাকা, এখানে সরল মুনাফা বলছে, খেয়াল করবেন। কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে? তাহলে মুনাফা আসল যদি 520 টাকা হয়, আসল যদি 400 টাকা হয়, তাহলে মুনাফা কত? তাহলে আমরা বলতে পারি মুনাফা, ওকে, মুনাফা ইকুয়াল কত? 520 টাকা থেকে আগে আসলটা বাদ দিয়ে দেন, তাহলে মুনাফা পাচ্ছেন 120 টাকা। এটা হচ্ছে আপনার মুনাফা। ওকে, এবার বলছে এটা কত বছরে 120 টাকা মুনাফা আসবে, এটাই তো বলছে, তাই না? কত বছর মুনাফা আসল 520 টাকা হওয়া মানে কি? যে কত বছরে মুনাফা 120 টাকা হবে। মুনাফা যদি 120 টাকা হয়, মুনাফা আসল 520 টাকা হয়। আচ্ছা, এখন 1 বছরের মুনাফা দেখি আমরা। 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, আমরা কোনো সূত্র টুত্র অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট বেসিক ব্যাপারটা বুঝি। আমাদের এখানে 1 বছরের মুনাফা মানে কি? রাখছেন কত? 400 টাকা। আপনি প্রতি বছর মুনাফা পাবেন কত? 5%। এই যে 5% যেটা আছে না, এটা খেয়াল করবেন। পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফাকে স্যার পার্সেন্টেজ বলে, শতকরা মুনাফা বলে। আচ্ছা, এবার দেখেন এটা কত আসে স্যার? এটা মানে 400 × 5% ইকুয়াল হচ্ছে 20 টাকা। ওকে, এবার আপনি বলুন তো স্যার, 1 বছরে যদি 20 টাকা হয়, তাহলে 120 টাকা হইতে কত বছর সময় লাগবে? অবশ্যই 6 বছর। 6 বছর লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর এখানে কিন্তু সরল মুনাফা বলছে। মাথায় রাখবেন, সরল মুনাফা মানেই হচ্ছে প্রতি বছরের মুনাফা সেম থাকবে। প্রতি বছরের মুনাফা কি থাকবে? সেম থাকবে। এটাই হচ্ছে স্যার আমাদের সরল মুনাফা। তাহলে 1 বছরের মুনাফা যদি 20 টাকা হয়, তাহলে কত বছর 120 টাকা হবে? অবশ্যই 6 বছর। তাহলে বুঝতেই পারতেছেন 6 বছর সময় লাগবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। 6 বছর কিভাবে আসে সেটা বুঝতে পারছেন। 1 বছরে যদি 20 টাকা মুনাফা পান, তাহলে 120 টাকা মুনাফা হইতে হইতে কত বছর সময় লাগবে? তাহলে 2 বছরে 40, 3 বছরে 60, 4 বছরে 80, 5 বছরে 100, 6 বছরে 120। তাহলে 120 টাকা মুনাফা হইতে 6 বছর সময় লাগবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ওকে, এটার জন্য আমি তোমাকে একটা সূত্র পড়াচ্ছি, সেটা হচ্ছে হরে 100। হরে 100, হরে 100, এই সূত্রটা তুমি মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এখানে খেয়াল করো স্যার, আমি এখানে খুব টেকনিক্যালি তোমাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, যদি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পায়, দেখেন বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস, যদি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পায়, তাহলে বিষয়টা কিরকম হয়? 100/90। এটা মাথায় রাখবে। বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাইছে মানে হচ্ছে 100/90। 100/90, এটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। 100/90টাই হচ্ছে কি স্যার? বাহুর দৈর্ঘ্য। ওকে স্যার, এটা আমরা কিন্তু এমসিকিউর জন্য করতেছি, এটা শর্ট কোশ্চেনে করা যাবে না, এভাবে করা যাবে না। এটা জাস্ট আমরা 10 সেকেন্ডে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা দেখতেছি। আচ্ছা, আমাদের সূত্রটা মনে আছে? আমাদের সূত্রটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল শতকরা কত % হ্রাস পাবে? বাহুর দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায়, ক্ষেত্রফল শতকরা কত % হ্রাস পাবে? তাহলে ক্ষেত্রফল সূত্র কি স্যার? বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, সো এবার খেয়াল করেন, আপনি এখানে এই যে কাজটা করবেন, একটা একশের কোনো কাজ করবেন না, কারণ আপনাকে শতকরা প্রকাশ করতে বলছে, তাই না?
একটা 100 রেখে দিবেন আর বাদ বাকি সবগুলোর কাজ করবেন। তাহলে দেখেন একটা শূন্য, একটা শূন্য কাটা, একটা শূন্য, একটা শূন্য কাটা। তাহলে কত থাকে ভাইয়া? এখানে থাকতেছে, নিচে থাকতেছে ভাইয়া 100 আর উপরে থাকতেছে 81। বুঝতে পারতেছেন? নিচে থাকতেছে কিন্তু 100, উপরে থাকতেছে 81। আচ্ছা, 100 ভাগের 90 মানে হচ্ছে 10% হ্রাস, রাইট? আচ্ছা, 100 ভাগের 81 মানে কি? 100 ভাগের 81 মানে 19% হ্রাস। তাহলে আনসার হচ্ছে 19% হ্রাস। আই হোপ বুঝতে পারছেন। না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবেন কমেন্টে, আপনি আমাকে প্রশ্ন করুন। সমানুপাতের উদাহরণ মানে কি জানেন স্যার? সমানুপাতের একটা সূত্র আছে। সমানুপাতের সূত্র হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এ হচ্ছে স্যার সমানুপাতের সূত্র। ওকে, এবার খেয়াল করেন স্যার কোনটা এই সূত্রটা খাটতেছে তুমি সেটা দেখো। প্রথমটা খাটতেছে, প্রথম গুণ চতুর্থ, তাহলে 3 3 9, 4 4 16 মিলতেছে না, দুইটা সমান হইতে হবে, মেলেনি। 2 আর 10কে যদি গুণ করি তাহলে কত হয়? 20, 3 6 18, মিলতেছে না। 3 আর 6 গুণ করলে কত হয়? 18, 9 2 18, গ নাম্বারটা মিলতেছে। এটা আনসার। কীভাবে মিলতেছে আমি আপনাকে বলি। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি হচ্ছে এটা, দ্বিতীয় রাশি হচ্ছে 2 আর তৃতীয় রাশি হচ্ছে 9। দেখেন দুই পাশটা মিলতেছে কিনা, দেখেন দুই পাশটা মিললে ঠিক আছে। তাহলে 3 6 কত হয়? 18 আর 9 2 কত হয়? 18, মিলে গেছে। তার মানে গ নাম্বারটাই হচ্ছে তোমার আনসার। তাহলে সমানুপাতের সূত্রটাই মাথায় রাখবা, প্রথম গুণ চতুর্থ মানে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। একটি কলম 220 টাকায় বিক্রি করলে 10% কি হয়? লাভ হয়। ওকে, কলমটির ক্রয় মূল্য কত? সো মাথায় রাখবেন ক্রয় মূল্য সবসময় 100। যদি পার্সেন্টেজের যে ম্যাথগুলো আছে সেগুলোতে ক্রয় মূল্য 100 হয়। আর বিক্রয় মূল্য কত? 10% লাভে। এখানে 10% লাভ করছে বলছে, তাই না? 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত স্যার? 100 যোগ 10, যে পার্সেন্ট লাভ করছে সেটা 110। ওকে, এবার আমাদেরকে কি বের করতে? আমাদেরকে ক্লুটা দেওয়া আছে, কি বিক্রয় মূল্য দেওয়া আছে, বলছে 220 টাকায় বিক্রি করলে। তাহলে স্যার আমাদেরকে বিক্রয় মূল্য আর এটা সমান না স্যার? তাহলে এই যে 220 টাকাটা আছে এটা কত অংশের সমান? 110 অংশের সমান। ওকে, আমাদের বের করতে বলছে কত অংশের সমান? আমাদের 100 অংশের মানটা বের করতে বলছে। 110 অংশের মানটা কিন্তু দেওয়া আছে, তার মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো স্যার? ক্রয় মূল্যটা বের করতে বলছে। আমাদের উপরে যেটা দেওয়া আছে ভাইয়া এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যের নিচেও বিক্রয় মূল্য দিতে হবে স্যার। আমাদের বের করতে হবে কি স্যার? 100 অংশের মান। 100 অংশ মানে কি? ক্রয় মূল্যের মানটা আমাদের বের করতে বলছে। তো দেখেন এটা দিয়ে যদি এটাকে কাটেন তাহলে 2 হয়, তাহলে আনসার হচ্ছে 200। শেষ আনসার। এটা খুব ইজি। এভাবে চিন্তা করেন আপনি। 110 অংশের মূল্য হচ্ছে কত টাকা স্যার? 220 টাকা। তাহলে এবার আমাদেরকে বের করতে বলছে কি? ক্রয় মূল্য বের করতে বলছে না? তার মানে 100 অংশের মানটা বের করতে বলছে। তাহলে দেখেন 110 অংশের মান যদি স্যার বা মূল্য যদি স্যার 220 টাকা হয় তাহলে 1 অংশের মূল্য কত? তাহলে সেটা আমরা কিভাবে বের করব? 220কে 110 দ্বারা ভাগ করতে হবে। আমরা সবাই এভাবে পড়ছি না স্যার ক্লাস 6 7 এ যে 5টা কলমের দাম যদি 20 টাকা হয়, একটা কলমের দাম কত? তাহলে একটা কলমের দাম কিভাবে বের করি স্যার? ওই 20কে 5 দ্বারা ভাগ করতে হয়। তো এখানে আছে সেম জিনিস, যে 220 টাকা হচ্ছে 110 অংশের মূল্য। তাহলে 1 অংশের মূল্য যদি বের করতে যাই 110 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করে স্যার 100 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবে 200 টাকা। তাহলে এটাই হচ্ছে স্যার আমাদের ক্রয় মূল্য। ওকে, সো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এবারে পরীক্ষাতে আসবে, এটা কনফার্ম ধরে রাখো। একটি বইয়ের মূল্য হচ্ছে স্যার 30 টাকা, যা বইটি ব্যয়ের 60%। এই বইয়ের মূল্য হচ্ছে কত টাকা স্যার? 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের হচ্ছে 60%। এবার প্রকৃত মূল্য আমাদের বের করতে বলছে। স্যার দেখেন 60%-এর মূল্য দেওয়া আছে, প্রকৃত মূল্য মানে হচ্ছে 100, মানে 100%-এর মূল্যটা আমাদের বের করতে বলছে। ওকে, এবার খেয়াল করেন স্যার, তাহলে এখানে যেটা দেওয়া আছে যে একটি বইয়ের মূল্য হচ্ছে 30 টাকা, যা বইটি তৈরি ব্যয়ের কত পার্সেন্ট? 60%, মানে 60 অংশের মান। আমাদের 100 অংশের মানটা বের করতে বলছে, একটু আগে করছেন না স্যার? তাহলে এই 30 টাকা যেটা, সেটা 60 অংশের মান। আমাদেরকে বের করতে বলছে কত অংশের মান? 100 অংশের মান। ওকে, বের করে ফেলেন স্যার। দেখেন এটা দ্বারা এটাকে কাটলে কত হয়? 2 হয়। এটা দ্বারা 100 দ্বারা কাটলে 50 হয়। আনসার 50 টাকা। এখানে একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটির তৈরির ব্যয়ের 60%। ওকে, এর প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য মানে হচ্ছে 100%। ওকে, প্রকৃত বললে 100, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন এই 60% ইকুয়াল হচ্ছে কত? 30 টাকা। ওকে, তাহলে 60 অংশের মান হচ্ছে 30।
তাহলে 30কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 1 অংশের মান পাবো। আমাদের বের করতে বলছে কত অংশের মান? 100 অংশের মান, প্রকৃত মূল্য 100 অংশের মান। 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত স্যার? 50। এটি আনসার। আই হোপ বুঝতে পারছেন। সো এখানে দেখেন এটা আনসার। এটা ক নাম্বার আছে। কোনো বহুপদী f of x কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি হবে? এটা বলা হচ্ছে। ভাগশেষ নিচের কোনটি হবে সেটা। এখানে x এর মানটা বের করতে বলছে। তো x এর মান এখানে ভাগশেষ উপপাদ্যর ক্ষেত্রে আমাদের যাইতে হবে। এবং যেহেতু ভাগশেষ নিচের কোনটি হবে বলছে, তো সেটাতে আমাদের দেখতে হয় আমরা f of x কে কি দ্বারা ভাগ করতেছি। f of x কে আমরা যা দ্বারা ভাগ করব, f of x কে আমরা যা দ্বারা ভাগ করব সেখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে f of x কে আমরা ভাগ করতেছি কি দ্বারা স্যার? 2x + 1 দ্বারা। এখন 2x + 1 থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে 2x + 1 ইকুয়াল হচ্ছে 0। আমরা x এর মান বের করতে গেলে 0 লাগবে। তো দেখেন স্যার 1টা এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে 2x এই পাশে হচ্ছে -1 আর 2টা পাশে ইনটু আছে, এই পাশে গেলে হবে স্যার ভাগ। তাহলে এই মাইনাসটা মাঝখানে থাকে, এখানে থাকে 1/2। এটা হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে x এর মান। তাহলে x এর মান হচ্ছে স্যার এটা f of half। আই হোপ ক্লিয়ার হয়েছে। ওকে, এই ভাগশেষ উপপাদ্যের বেলায় আমরা f of x কে যা দ্বারা ভাগ করব ওইখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। ওই x এর মানটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, x এর মান বের করতে গেলে স্যার একটা এক্সট্রা 0 দিতে হবে। এটা খেয়াল করবে। একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় হলে প্রকৃত মূল্য কত? আবার প্রকৃত মূল্য বের করতে বলছে। প্রকৃত মূল্য মানে হচ্ছে 100। মানে প্রকৃত মূল্য বের করতে বলছে, তার মানে 100 মানটা আমাদের বের করতে বলছে স্যার। আচ্ছা, তাহলে দেখেন স্যার এখানে বলছে প্রকৃত মূল্যের 20% কমিশনে করছে। আচ্ছা, প্রকৃত মূল্য 100 না? 100 থেকে কমিশন বাদ দিলে কত হয়? 80। তাহলে এই যে 48 টাকা এটা হচ্ছে 80 অংশের মান। এবার বলছি বুঝছো? কারণ এখানে কমিশন আছে একটা। আচ্ছা, আমরা যখন স্যার একটা বই কিনতে যাই লাইব্রেরিতে আমরা কি করি? আমরা প্রথমে বইয়ের প্রকৃত মূল্য একটা থাকে, এবার আমরা ওই দোকানদারকে বলি আমাকে 20% কমিশন দিতে হবে। এবার দোকানদার আমাকে কমিশন দেয়। আচ্ছা, 20% কমিশন বাদ দেওয়ার পরে তাহলে আমরা বইটার কত অংশ দিচ্ছি ওকে? বইটার প্রকৃত মূল্যের আমরা কিন্তু ওকে 80 অংশের মানটা পরিশোধ করতেছি, আর বাকিটা কিন্তু আমরা পরিশোধ করতেছি না। এ হচ্ছে কাহিনী। তাহলে এখানে যে 48টা আছে, এই 48টা হচ্ছে ভাইয়া 80 অংশের মান। ওকে, আমাদেরকে বের করতে হচ্ছে প্রকৃত মূল্য ভাইয়া। তাহলে 100 অংশের মানটা আমাদেরকে বের করতে হবে। ওকে স্যার, একদম ইজি। এগুলাকে তুমি অত বেশি টাফ হিসেবে নিও না। ওকে, এগুলো একদম কিন্তু ইজি। ওকে, এবার দেখো তুমি সহজে এটাকে কাটাকাটি করার জন্য একটা শূন্য কেটে ফেলছি আমি। তাহলে এখানে কত আছে স্যার? 8। 8 দ্বারা 48কে কাটলে কত হয়? 6। তাহলে 6 × 10 = 60। তাহলে বইটার প্রকৃত মূল্য ছিল 60 টাকা। ওকে, বইটার প্রকৃত মূল্য ছিল কত টাকা? এবং ক্ষতিতে বলছে, এবার বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? আমি তোমাদেরকে ভাই শিখাইছিলাম যে ক্রয় মূল্য সবসময় কত স্যার? 100। তাহলে বিক্রয় মূল্য ভাই কত হবে? বিক্রয় মূল্য হবে 100 মাইনাস যতটা ক্ষতি হয়েছে। আচ্ছা, 25/2 মানে কি? আমরা এটাকে এভাবে বলতে পারি না, 12.5 বলতে পারি না? 25/2 মানে হচ্ছে 12.5। তাহলে দেখেন 12.5 ইকুয়াল হচ্ছে কত স্যার? 87.5। ওকে, তাহলে দেখেন ক্রয় মূল্য হচ্ছে এটা, বিক্রয় মূল্য হচ্ছে এটা। আমাদেরকে কি বের করতে বলছে? বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্যকে আগে রাখতে হবে। ওকে স্যার, তাহলে আমরা অনুপাতটা যদি বের করতে যাই তাহলে দেখেন স্যার বিক্রয় মূল্যকে আগে রাখবেন। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 87.5 অনুপাত ক্রয় মূল্য হচ্ছে স্যার 100। ওকে, তাহলে দেখেন 100টা বড়, তাহলে দেখেন বড়টা আগে হবে। এটা তুমি যদি খেয়াল করো তাহলে এটা হবে। এই অপশনটা হওয়ার কোনো চান্স নাই। এটা হওয়ার চান্স আছে, এটা হওয়ার চান্স আছে। ওকে, আচ্ছা, 3টা হওয়ার চান্স আছে। এবার কোনটা মিলতেছে দেখেন। আমি যদি এই দুইটাকে 12.5 দ্বারা ভাগ করি তাহলে দেখেন কি আসে। তাহলে আমাদের এখানে থাকে 7। ওকে, আর এটাকে যদি আমরা 12.5 দ্বারা ভাগ করি তাহলে থাকে 8। তাহলে আনসারটা হচ্ছে 7:8। এটা হচ্ছে আনসার 7:8। আই হোপ স্যার ক্লিয়ার হয়েছে।